খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও কাটেনি শঙ্কা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। আজকে যেন কিছুটা হলেও আশ্বাস এবং আলোর রেখা আমরা জানতে পারলাম তিনি চিকিৎসা করছেন। চীন ও যুক্তরাজ্য থেকে আজ আসছেন চিকিৎসক দল। চিকিৎসার খবর নিতে হাসপাতালে 3 বাহিনীর প্রধান ও জামায়াত আমির। নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। কিছু নেতার লাগামহীন মন্তব্যের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জামায়াত। বারবার বিতর্কিত হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। কোনো ভুল ভ্রান্তিকে দলীয়ভাবে আমরা গ্রহণ করি না। ব্যক্তি যদি ভুল করে তার সংশোধন যদি আমরা দেখি যে প্রত্যাশিত মানে হচ্ছে না, তাহলে গঠনতন্ত্র মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করি। বগুড়া 4-এর বিএনপি মনোনীত মোশাররফ হোসেনের বিরুদ্ধে সনদ জালিয়াতির মামলা। ফেল করেও ডিগ্রি সার্টিফিকেট নেওয়ার অভিযোগ। আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার ব্যবহার করে এই মোশাররফ হোসেন নামে যে ব্যক্তি সে সার্টিফিকেট ব্যবহার করে সাবেক এমপি সাহেব যাই হোক আমার নামটা কাটে ওনার নামে করে নিয়েছিল। চট্টগ্রামে নিত্য নতুন কায়দায় সক্রিয় অপরাধী চক্র। 10 মাসে 150-র বেশি চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনায় আতঙ্কিত নগরবাসী। এলডিসি উত্তরণ ইস্যুতে জাতিসংঘে পাঠানো সরকারের অবস্থানপত্রের সমালোচনা। আপত্তি আমলে না নেওয়া দুঃখজনক মন্তব্য ব্যবসায়ী নেতাদের। নতুন করে এটাকে যাচাই বাছাই করে রোডম্যাপ তৈরি করার জন্য এটা সময় চাওয়ার সুযোগ ছিল। ওনারা এটা চাইলেন না কেন, এটা আমাদের কাছে কোনোভাবেই বোধগম্য নয়। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বেগম খালেদা জিয়া। দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া চেয়ে এই তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল আসার পাশাপাশি চীন থেকে আজ আরও একটি চিকিৎসক দল আসার কথা রয়েছে। এদিকে রাতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাত 9টার দিকে হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চিকিৎসকদের কাছ থেকে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে হাসপাতাল ত্যাগ করেন তিনি। এরপর নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং তার কিছুক্ষণ পরেই বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান হাসপাতালে প্রবেশ করেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে সেনা প্রধানের মতোই কয়েক মিনিটের মধ্যেই হাসপাতাল ত্যাগ করেন তারা। রাতেই হাসপাতালে যান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি আল্লাহ তাআলা উনাকে সুস্থতার নিয়ামত দান করুন। আমিন। তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসেন এবং জাতির খেদমতে বাকি জিন্দেগিটা উনি যাতে কাটাতে পারেন সেই দোয়া করি। এর আগে মঙ্গলবার দুপুরে 3 দিন পর খালেদা জিয়ার স্বাস্থ্যগত তথ্য জানাতে এসে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি জানান বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান। 27 তারিখ থেকে সিসিউতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয় আমাদের
যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তায় মঙ্গলবার দুপুর থেকে এভার কেয়ার হাসপাতালে দায়িত্ব পালন করছেন এসএসএফ এর সদস্যরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ আপডেট জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে কি আপডেট আপনার কাছে রয়েছে? শুরুতেই বলবো যে এখনো অপরিবর্তিত সবশেষ যে ব্যক্তিগত চিকিৎসকের যে বয়ান, সেইখানে কিন্তু বলা হয়েছে যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি চিকিৎসকদের যে ট্রিটমেন্ট সেটা কিন্তু তিনি নিতে পারছেন। তারা আশাবাদী এবং আশার আলো দেখছেন, সে বক্তব্য কালকেই আমরা পেয়েছি। আজকে নিশ্চয়ই আরেকটি বক্তব্য আমরা পাবো সবশেষ চিকিৎসার আপডেট সংক্রান্ত, তবে সেটি কখন পাবো তা নিশ্চিত নয়। তবে যেটুকু বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে যুক্তরাজ্য থেকে একটি চিকিৎসক প্রতিনিধি দলের আসার কথা সকালে, সেই সাথে আজকে আরেকটি দল চীন থেকে আসবেন চিকিৎসক দল ঢাকায়। এই দুই চিকিৎসক দল সেই সাথে এই এভার কেয়ার হাসপাতালের চিকিৎসক সবাই মিলে একটি বৈঠক মেডিকেল বোর্ড বসবে। সেই মেডিকেল বোর্ডের মিটিংটি কখন বসবে সেটি কিন্তু এখনো জানি না। তবে সেই বোর্ডের সিদ্ধান্ত হবে যে তাকে দেশের বাইরে নেওয়া হবে না তার যে শারীরিক অবস্থা দেশে রেখেই চিকিৎসা চলবে, সেটি কিন্তু আজকেই জানা যাবে। এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলেছেন যে এই মেডিকেল বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, যে তিনি আসলে এই দূরের পথ বিমানে চড়ার মতো তার শারীরিক সক্ষমতা আছে কিনা, চিকিৎসকরা সেটি অ্যালাউ করবেন কিনা সেটি জানার বিষয় আছে। উদ্বিগ্ন বিএনপি নেতাকর্মীরা, সেই অবস্থা এখনো হাসপাতালের সামনে নেতাকর্মীরা আছেন। তবে জটলা অনেক কমেছে। এখন এখানে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমাদেরই ভিড় বেশি, নেতাকর্মীদের ভিড় অনেকটাই কম। সবশেষ যে তথ্য যে আজকে সকাল নাগাদ 9টার মধ্যেই আসার কথা যুক্তরাজ্য থেকে একটি চিকিৎসক প্রতিনিধি দলের। রাব্বি, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদে আরো আপডেট আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেবে তারেক রহমান। তবে পরিস্থিতি অপরিবর্তিত থাকলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, অনেক শঙ্কা ও উৎকণ্ঠার মধ্যেও হাল ছাড়েননি চিকিৎসকরা। খালেদা জিয়ার চিকিৎসকদের দেয়া চিকিৎসা গ্রহণ করছেন বলেও জানান দলের অন্যতম এই মুখপাত্র। হাসপাতালে কঠিন সংকটে খালেদা জিয়া। তার সুস্থতা নিয়ে যখন উদ্বিগ্ন নেতাকর্মী থেকে সাধারণ জনগণ, তখন আলোচনায় খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা। যমুনা টেলিভিশনকে বিএনপি মহাসচিব জানিয়েছেন শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। তবে তার আগে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা অর্জন করা যায় কিনা তা পর্যবেক্ষণ করছেন তিনি। এদিকে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশজুড়ে কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে যুবদল। সেখানে রিজভী আহমেদ জানান, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া জীবন সংকটে, জীবন সন্ধিক্ষণে আজকে তিনি বিএনপি দলের অঙ্গ সংগঠন সব থেকে ঊর্ধ্বে উঠে সারা দেশের জনগণের আবেগের কেন্দ্রস্থলে তিনি চলে গেছেন। অনেক সংকট এবং উদ্বিগ্নতার মধ্যে আজকে যেন কিছুটা হলেও একটু আশ্বাস এবং একটু আলোর রেখা আমরা জানতে পারলাম যে চিকিৎসা দিতে পারছেন, তিনি চিকিৎসা দিতে পারছেন। রাজধানীর শ্যামলীতে নিজ বাসায় কোরআন খতম এবং সদকায়ে জারিয়া দেওয়ার কার্যক্রম তত্ত্বাবধান করেন রিজভী। বলেন, খালেদা জিয়া এদেশের মানুষের আস্থার প্রতীক।
বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। নেতারা জানান দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করেছেন তারা। এদিকে রাজধানীতে এক সেমিনারে অংশ নেওয়া শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত ও পারিবারিক। অতি আগ্রহ কিছু কিছু লোক প্রকাশ করছে, তো এটা দরকার নেই। এটা ওনার পরিবার, ওনার মা, ওনাদের মধ্যে ওনার মার প্রতি ভালোবাসা, ওনাদের পারিবারিক সিদ্ধান্ত, এগুলো একান্ত ওনাদের নিতে। সামনের নির্বাচনে এই প্রভাবটা এত সহজে প্রভাব পড়ার, রাজনীতি এত সহজে প্রভাব পড়ার কোনো বিষয় না। বিএনপি একটি সবচেয়ে জনপ্রিয় দল, মানুষের আস্থা নিয়ে রাজনীতি করে। বাংলাদেশের মানুষের আস্থা বিএনপির নেতৃত্ব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং জিয়া রহমান সাহেবের উপর যে আস্থা আছে। খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের টানা শাসনামলে অনেকটা গোপনে চলত দলের রাজনৈতিক কর্মকাণ্ড। ২৪-এর গণ অভ্যুত্থানের পর প্রকাশ্য রাজনীতিতে জামায়াত, কিন্তু নেতাদের মুখে যেন লাগাম টানা দেয়। পিছু ছাড়ছে না বিতর্ক, কদিন পর বিতর্কিত মন্তব্য করে আলোচনার জন্ম দিচ্ছেন দলটির নেতারা। কয়েকজনকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। জামায়াতের শীর্ষ নেতারা বলছেন, কেউ বারবার বিতর্কিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এক প্রকার নিরাপদ অবস্থানে থেকেই রাজনীতি করেছে জামাত। তবে আওয়ামী লীগের শেষ ১৫ বছরে কিছুটা কোণঠাসা ছিল দলটি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ পতনের পর আবারও গতি পেয়েছে দলের কর্মকাণ্ড। নির্বাচন ও রাজনীতিতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে উঠে পড়ে লেগেছে জামাত। সেই সঙ্গে বেড়েছে নেতাদের বিতর্কিত ও বেফাঁস কথাবার্তাও। আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান আপনার পুলিশের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি মনে করেন যে সহায়ক পুলিশ লাগবে, আমি শিবিরের জামাতের লোক দেবো। কখনো থানার ওসিকে শিবির জামাতের লোক দিয়ে সহায়ক পুলিশ সরবরাহের প্রস্তাব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য। নবীজি সাংবাদিক ছিলেন, মহানবী মক্কা থেকে মদিনায় পালিয়ে গিয়েছিলেন, এমন মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আল্লাহর মেহেরবানি, আল্লাহ সূর্য দিয়ে যাইবো। সম্প্রতি দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্য টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। প্রশাসনকে নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দেন তিনি। শাহজাহান চৌধুরীর জন্য সূর্যও দাঁড়িয়ে থাকবে সহ নিজেকে গার্ডিয়ান অব চিটাগং বলে উল্লেখ করেন তিনি। এমন অধ্যত্বপূর্ণ বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ জানায় নাগরিক সমাজ সহ পেশাজীবীরা। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নাম। ওয়াজ মাহফিলে দলটির আরেক নেতা আমির হামজার বক্তব্য ঘিরেও সমালোচনা হয় দেশ জুড়ে। নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দাবি করলেও সেটা সঠিক নয়। এক সমাবেশে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক বলেও মন্তব্য করে বিতর্কের জন্ম দেন। আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে। ধারাবাহিকভাবে এসব ঘটনার পরও সতর্কতা ও শোকজ করার মধ্যেই সীমাবদ্ধ জামাত। ফলে জনমনে প্রশ্ন, দলীয় উদাসীনতার কারণেই কি এসব নেতা বেপরোয়া? আমরা যেটা জানি মনসুর ইসলাম হিজরত করেছিলেন, তারা সেই জিনিসটাকে এত বাজে ভাষায় কথা বলেছে। যদি বাংলাদেশে ব্লাসফেমি আইন থাকতো তো সে আইনে এদের বিচার হইতো। লোক দেখানো শোকজ করে, এটা আবার ওরা ওদের কন্টিনিউ কথা চলে, বিতর্কিত কথাগুলো চলে থাকে। এখন যেগুলো হচ্ছে শোকজ দেয়, এগুলো টোটালি মেকি। ওরা একটা হচ্ছে শোকজ দেয়, এর পরবর্তীতে এটা কি হচ্ছে এটা আর পাবলিক জানতে পারে না। জামাত নেতা ও দলের মুখপাত্র বলছেন, বেফাঁস বক্তব্য ব্যক্তির নিজের, এর দায় নেবে না দল। এতে প্রয়োজনে আমরা সর্বোচ্চ কঠোরও থাকি। গঠনতন্ত্র মোতাবেক যদি কাউকে সংশোধন বা এই ধরনের দৃষ্টি আকর্ষণের পরেও তার সংশোধন যদি আমরা দেখি যে প্রত্যাশিত মানে হচ্ছে না, তখন গঠনতন্ত্র মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করি। কোনো ভুল ভ্রান্তিকে দলীয়ভাবে আমরা গ্রহণ করি না। ব্যক্তি যদি ভুল করে এবং সেক্ষেত্রে যদি সেখানের সীমা বা মাত্রা বা দলীয় পলিসির বাইরে চলে যায়, সেক্ষেত্রে আমরা সাংগঠনিকভাবে স্টেপ নিই। পরিস্থিতি বুঝে নেতাকর্মীদের সতর্কতার সাথে কথা বলা ও চলার পরামর্শ জামাতের শীর্ষ নেতাদের। চাপাচাপি না করে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।
অভিনব সব কৌশলে চট্টগ্রামের সক্রিয় অপরাধী চক্র প্রতিদিন তাদের খপ্পরে পড়ছেন কেউ না কেউ। সম্প্রতি ডিবি পরিচয়ে এক প্রবাসীর সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা, কিন্তু ধরা পড়েনি কেউ। 10 মাসে 150-র বেশি ছিনতাই, দস্যুতা, ডাকাতির ঘটনা ঘটেছে চট্টগ্রাম মহানগরীতে। আইন শৃঙ্খলার অবনতিতে আতঙ্কে সাধারণ মানুষ। গত 27 নভেম্বর কাতার থেকে আসা এই প্রবাসী চট্টগ্রাম বিমানবন্দর থেকে নিজ বাড়ি ফটিকছড়ি যাওয়ার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের দেওয়ানহাট অংশে ছিনতাইকারীর কবলে পড়েন। তার অভিযোগ, ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি মাইক্রোবাসে তুলে 20 লাখ টাকা মূল্যের অলংকার, মোবাইল ও অন্যান্য মালামাল হাতিয়ে নেয়। গাড়িতে 2 ঘন্টা নির্যাতনের পর ডিসি পার্কের পাশে নির্জন স্থানে ফেলে চলে যায়। অবর্ণনীয় ঘটনা। এটা তো জাস্ট আমার কাছে এখন লাগে আমি স্বপ্নের জগতে ছিলাম, স্বপ্নের জগৎ থেকে এখন আসছি বাস্তবে, ওই রকম। দিনে দুপুরে এমন ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগীর স্বজনরা প্রশ্ন তুলেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। দেশে নামার 5 মিনিটের মধ্যে তার জীবনের কোনো নিরাপত্তা নেই। এটা তাহলে নিরাপত্তা একটা বিশাল ঝুঁকি রয়ে গেল। প্রবাসীরা কি দেশের জন্য কিছু করতে পারবো না? এত কিছু করার পরে কি কিছু পাবে না? ওরা প্রবাসীরা সব কিছু নিয়ে যাবে, প্লাস ওনাকেও নিয়ে যাবে, মেরে ফেলে দেবে। এটা নিরাপত্তার শব্দ তো নাই। এর আগে গত 27 সেপ্টেম্বর আগ্রাবাদ মুহুরীপাড়ার বাসায় ঢুকে টাকা ও মালামাল লুটের পর শামসুন্নেসা নামে 70-ঊর্ধ্ব এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। উনি বলছে আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু বাঁধনটা খুলে দাও, আমি কোনো শব্দ করবো না। এটা বলার পরে এখান থেকে ওনার কাপড় নিয়ে ওনার মুখের ভিতরে শক্ত করে গুঁজে দেওয়া হয়। আনফরচুনেটলি আমরা এসে দেখি যে উনি নাই। সম্প্রতি চট্টগ্রাম নগর জুড়ে বেড়েছে এমন ঘটনা। সিএমপির পরিসংখ্যান মতে গত 10 মাসে 71টি দস্যুতা, 90টি ছিনতাই ও ডাকাতি এবং 16 থানায় 516টি মামলা রেকর্ড হয়েছে। শহরের ভিতর তারা থাকতে পারছে না পুলিশ অভিযানের কারণে। তারা থাকতেছে শহরের বাইরে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। শহরে এসে চট করে একটা ঘটনা ঘটে দিয়ে চলে যাচ্ছে। তো এরাও যে খুব একটা স্বস্তিতে আছে এটা বলবো না, তবে এটাই আমার শেষ কথা, এটাই যে পুলিশ কখনো চূড়ান্তভাবে সফল বা ব্যর্থ হয় না। তবে অপরাধ বিশ্লেষকদের দাবি, পুলিশের পরিসংখ্যানের চেয়ে বাস্তবে ঘটনা আরও বেশি। পরিস্থিতির অবনতির জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তাকে দুষছেন তারা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতার ঘাটতি, আন্তরিকতার ঘাটতি, পেশাদারিত্বের ঘাটতি, পাশাপাশি এতগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড পুলিশ প্রশাসন কোনো রকম সহযোগিতা বা আশকারা না পেলে করতে পারার কথা না। রাস্তাঘাটে ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্রবাজি বেড়ে যাওয়ায় উদ্বেগ উৎকণ্ঠায় বন্দরনগরের মানুষ মনে করতেছে মানে কমছে, এখন কমে নাই, আরো বাড়ছে। আমাদের প্রশাসনকে কঠোর হইতে হবে। প্রশাসন কঠোর হইলে সব ঠিক হয়ে যাবে। এখানে প্রশাসনটা এখনো দুর্বল, কোনোভাবে নিরসনটা হচ্ছে না। প্রশাসনও কর্তৃক তার দায়িত্ব পালন করছে, সেটা আমাদের খুব ভাবায় আর কি। সুবাত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার গুরুত্ব বিবেচনায় কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছে সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকরা। আজ থেকে পুনরায় পরীক্ষা শুরুর কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঝিনাইদহ ও শেরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি ঝিনাইদহে আহমেদ নাসিম আনসারির কাছে। আনসারি, 2 দিন পরীক্ষা স্থগিত ছিল, আজকে বার্ষিক পরীক্ষা আবার শুরু হলো, তো নিশ্চয়ই এই কয়দিন ক্ষতির মুখে পড়েছিলেন শিক্ষার্থীরা। এ বিষয়ে শিক্ষকরা কি বলছেন, কিভাবে ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবেন তারা? মারফি, আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। এর আগে গিয়েছিলাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। খুব সকাল হওয়াতে এখনো পর্যন্ত এখানে শিক্ষা কার্যক্রমের যে পরীক্ষা সেরকম কোনো কিছু আমরা দেখতে পাইনি। তবে আমরা এখানকার একজন শিক্ষক, সহকারী শিক্ষক, ওনার সাথে কথা বলবো। উনি আমাদেরকে জানাবে যে শিক্ষার্থীদের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা আপনারা কিভাবে কাটিয়ে উঠবেন বা কি ধরনের সিদ্ধান্তে আছেন আপনারা বর্তমানে। সর্বপ্রথম আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি যে আমাদের শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে আসলে অনাকাঙ্ক্ষিত একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছিলাম। যদি এটা আমাদের ন্যায্য কিছু দাবি ছিল, টাকা দাবি ছিল দীর্ঘদিনের, সেই 1973 সাল থেকে যে আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি, যেখানে আমরা দেখেছি যে একই সার্কুলারে আমাদের কিছু সমপদে নিয়োগ দেওয়া হতো, মাধ্যমিক সহকারী শিক্ষক, পিটিআই ইন্সট্রাক্টর, সাব রেজিস্ট্রার এবং থানা শিক্ষা অফিসার। কিন্তু কালক্রমে আমরা দেখতে পেরেছি বাকি পদগুলো তারা নবম গ্রেডে চলে গেছে, কিন্তু আমাদেরটা সেই 73 সাল থেকে আজ অব্দি 10ম গ্রেডে পড়ে আছে। তো আসলে এখানে আমরা চরম বৈষম্য শিকার হচ্ছে 53 বছর ধরে। তো এটা আমাদের একটা ন্যায্য দাবি ছিল। যদিও আমাদের এই সময় আমাদের আন্দোলনটা করা দরকার ছিল না, আমাদের কোমলমতি শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়ে গেছে, আমাদের নিজেদের বাচ্চাদের
হ্যাঁ, অনেক ক্ষতি হয়েছে। আমরা এজন্য দুঃখ প্রকাশ করছি যে আমাদের সেন্ট্রাল যে বাসমাসিস সমিতি আছে তারা যে সিদ্ধান্ত নিয়েছিল, আমরা সেই সিদ্ধান্তের অংশ হিসেবে আমাদের এখানে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম। তো আমরা আমাদের বাসমাসিসকে ধন্যবাদ জানাচ্ছি, তারা তাদের সেই কর্মসূচি উদ্যোগ করেছে এবং আমরা সঙ্গে সঙ্গে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের কর্মসূচি আমরা উদ্যোগ করে নিয়েছি এবং আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের যে পরীক্ষা আসলে উনি কিন্তু জানাচ্ছিলেন যে ওনারা কিভাবে পরীক্ষাগুলোকে পরবর্তীতে দ্রুত নিয়ে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে সেটা কিন্তু তারা পুষিয়ে নিতে পারবেন বলে তারা শিক্ষকরা কিন্তু বলেছেন। মারফি। জি আনসারি, আপনাকে ধন্যবাদ। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঠেকাতে শক্ত অবস্থান নেয়নি সরকার। ব্যবসায়ীদের তীব্র আপত্তিকে পাশ কাটিয়ে জাতিসংঘে পাঠানো হয়েছে অবস্থানপত্র। প্রতিবেদনে অর্থনীতির চ্যালেঞ্জ তুলে ধরা হলেও উত্তরণ পেছানোর বিষয় স্পষ্ট করেনি সরকার। উদ্যোক্তারা বলছেন সব পক্ষ থেকে আপত্তি তোলার পরও সরকারের নিষ্ক্রিয়তা দুঃখজনক। বিশ্লেষকদের ধারণা, সংকট তুলে ধরে সময় চাইলে পাওয়া সম্ভব, কারণ অতীতে এমন নজির রয়েছে। ব্যাংক খাতে খেলাপি ঋণ এখন প্রায় 6.5 লাখ কোটি টাকা। গভর্নর জানিয়েছেন শৃঙ্খলা ফিরতে সময় লাগবে অন্তত 5 থেকে 10 বছর। গেল কয়েক মাস ধরেই কমছে রপ্তানি আয়। বৈশ্বিক বাজারে পণ্যের চাহিদা কমায় মিলছে না সুবিধা। বন্ধ হচ্ছে গার্মেন্টস কারখানা, আসছে না নতুন বিনিয়োগ। কবে নাগাদ স্বস্তি ফিরবে তাও বলা কঠিন। অর্থনীতি টালমাটাল এমন অবস্থায় অস্বস্তি বাড়াচ্ছে উন্নয়নশীল দেশে উত্তরণ ইস্যু। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপির কাছে প্রতিবেদন পাঠিয়েছে সরকার। সেখানে গুরুত্ব পেয়েছে 3 মানদণ্ডে উত্তীর্ণ হবার দিক: মাথাপিছু আয়, মানব সম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক ভঙ্গুরতা। এই 3টি সূচকই আছে স্বস্তি। প্রশ্ন হচ্ছে, উত্তরণ পিছিয়ে দেবার ক্ষেত্রে সরকারের কি করণীয় ছিল? ফেসিবাদী সরকার, স্বৈরাচার সরকার বিতাড়িত হওয়ার পরে তারা দায়িত্ব নিয়েছেন নতুন সরকার। সেই সরকারের একটা সময় দরকার যে এটা নতুন করে এটাকে যাচাই বাছাই করে রোডম্যাপ তৈরি করার জন্য এটা সময় চাওয়ার সুযোগ ছিল এবং এটা যৌক্তিক ছিল এই চাওয়াটা। কিন্তু ওনারা এটা চাইলেন না কেন, এটা আমাদের কাছে কোনোভাবেই বোধগম্য নয়। প্রতিবেদনে বলা হয়, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণকে অর্থনৈতিক কাঠামো এবং নীতি কাঠামো রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা উচিত। সরকার মনে করে এর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের অভিযোগ, এলডিসির কথা বলে 3টি সুবিধা এরই মধ্যে বন্ধ করেছে সরকার। ইনসেন্টিভ বন্ধ করছে, তারপরে ইডিএফ ফ্যাসিলিটি বন্ধ করেছে, তারপরে 5,000 কোটি টাকার যে 5% ইন্টারেস্টে প্রি শিপমেন্ট ক্রেডিট স্কিম ছিল, যেটা আমরা পিসি হিসেবে ব্যবহার করতাম, সেটা বন্ধ করেছে এই বছর এপ্রিল থেকে। তো এগুলি তো আগে থেকে বন্ধ করে দিচ্ছে। আমি তো এলডিসি গ্রাজুয়েট এখনো হই নাই। 1 বছরে 11টি সংস্কার কমিশন গঠন করার কথাও প্রতিবেদনে তুলে ধরেছে সরকার। টেকসই অর্থনীতির স্বার্থে বিভিন্ন খাতে করণীয় নির্ধারণও করা হয়। দীর্ঘ সময় ধরে যে আমরা যে একটা টেকসই অর্জন করেছিলাম সেটা এখন কিছুটা দুর্বল হয়েছে। যারা দেশ পরিচালনা করবেন তাদের এটা নিয়ে চিন্তা করে দেখা উচিত যে আসলে আমাদের এই যে গ্রাজুয়েশন যে প্রসেসটা, এই প্রসেসটা আগামী দিনগুলোতে আমরা টেকসইভাবে ধরে রাখতে পারবো কিনা। এর মধ্যে ঢাকা সফরে আসে জাতিসংঘের সিডিপির একটি প্রতিনিধি দল। বিজিএমই এর সঙ্গে হয় তাদের বৈঠক। জাতিসংঘের নীতি নির্ধারকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। এর আগে শিক্ষকদের পরীক্ষা স্থগিত সম্পর্কে আমরা যেরকমটা জানাচ্ছিলাম, আজ থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছেন সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। 3 দফা দাবি আদায়ে লাগাতার কর্মসূচি তাদের। আরও জানাতে এ বিষয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, প্রাথমিকে তো গত 2 দিন কর্মসূচি থাকলেও পরীক্ষা হয়েছে। আজ কি সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা? পরীক্ষা কি নেওয়া হবে? আপনি জানেন যে আজকে সকাল থেকে কিন্তু কমপ্লিট শাটডাউন শুরু হয়েছে এবং এখানে যারা আসছে এবং অভিভাবকরা তারা কিন্তু অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। এখানে সকাল থেকে আমরা যতটুকু দেখছি ছাত্রছাত্রীরা কিন্তু তাদের বার্ষিক পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু তারা এখানে প্রস্তুতি নিয়ে আসছিল। কিন্তু আজকে আমাদেরকে শিক্ষকরা যেটা জানিয়েছে যে কমপ্লিট শাটডাউন থাকার কারণে কিন্তু তারা টোটালি পরীক্ষা নিচ্ছে না এবং তারা শিক্ষার্থীদেরকে জানিয়ে দিয়েছে তারা দিতে পারবে না। বিষয়টি নিয়ে অভিভাবকরাও কিন্তু শিক্ষার্থী যারা প্রিপারেশন নিয়েছিলেন
হয়েছে যে তাদের প্রিপারেশনেও পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে এসেছিলেন এবং তারা কিন্তু সেই বিষয়টা নিয়েও অনেকটা হতাশার মধ্যে আছে। আমি একজন অভিভাবকের সঙ্গে কথা বলবো, আসলে আজকে আপনাদের শিক্ষার্থীদের নিয়ে আসছেন, বিষয়টা কেমন আপনাদের? শেরপুর জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল থেকে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শিক্ষকদের কর্মবিরতির কারণে এই পরীক্ষা হচ্ছে না, যার কারণে কোমলমতি শিশুদের মন ভেঙে যাচ্ছে। আমি সরকার বাহাদুরকে অনুরোধ করব এর দ্রুত সমাধান যেন করে দেন এবং শিশুদের একজনের সঙ্গে কথা বলতে চাই। আমার ছেলের বার্ষিক পরীক্ষা হওয়ার কথা ছিল, এখন স্যার ম্যাডামদের দাবি অনুযায়ী সরকার কাছে আবেদন করছে, কিন্তু করার জন্য তো আমার ছেলের পরীক্ষাগুলা সব বাচ্চারাই প্রিপারেশন নিয়েছিল, কিন্তু এখন প্রিপারেশনটা পিছিয়ে গেছে। আপনি শুনছিলেন যে আসলে এখানকার যে শিক্ষকদের যে 3টি দাবি, 10ম গ্রেড এবং পদোন্নতি সহ যে 3টি দাবি, সেই তারা আজকে কমপ্লিট এবং তারা বিশেষ করে তারা কিন্তু অনেকটি হতাশা হয়েছে। তাদের বার্ষিক পরীক্ষার যে প্রিপারেশন ছিল সেটা কিন্তু এখন তাদের যেটি বলেছে যে তারা বিষয়টি নিয়ে খুবই উদ্বেগের মধ্যে আছে। মারফি, ধন্যবাদ আপনাকে। নরসিংদীর রায়পুরায় জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 8টার দিকে উপজেলার বাঁশগাড়ির দিঘলিয়াকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। নিহতের নাম প্রান্তোষ কর্মকার। নিহতের স্বজনরা জানায়, সন্ধ্যায় মুখোশধারী কয়েক ব্যক্তি এসে দোকানের লেনদেনের কথা বলে কৌশলে বাড়ি থেকে বাইরে নিয়ে যায় তাকে। কিছুক্ষণ পর প্রাইমারি স্কুল মাঠে নিয়ে গিয়ে প্রান্তোষকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা উদ্ধার করে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, হত্যার কারণ ও কারা খুন করেছে তা উদ্ঘাটনে তদন্ত চলছে। বাম পাশে আপার চেস্টে একটা বড় ক্ষতদাগ পেয়েছি। এখন লোকের সাথে যারা আসছিলেন ওরা এটার ব্যাপারে হিস্ট্রি দিছে যে বুলেট ইনজুরি। যমুনা টেলিভিশনের দীর্ঘদিনের কর্মী ও লাইট ডিজাইনার মোহাম্মদ ইসফাক হোসেন বাবুর মরদেহ নেওয়া হয়েছে গ্রামের বাড়ি নাটোরে। সকাল 8টায় দীঘাপতিয়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইসফাক হোসেন বাবু। এর আগে মঙ্গলবার সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করে পরিবার। চিকিৎসকরা জানিয়েছেন, ইসফাক হোসেনের ফুসফুসে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। ওষুধের মাধ্যমে তা বের করার চেষ্টা করা হয়, কিন্তু হঠাৎ অবস্থার অবনতি ঘটে তার মৃত্যু হয়। তিনি যমুনা টেলিভিশন প্রতিষ্ঠা থেকেই কর্মরত ছিলেন। তার মৃত্যুতে যমুনা টেলিভিশন পরিবার গভীরভাবে শোকাহত। রাতেই যমুনা টেলিভিশন প্রাঙ্গণে ইসফাক হোসেনের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এই বিষয়ে আরো জানাতে নাটোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, মরদেহ কি পৌঁছেছে সেখানে? দ্বিতীয় জানাজা দাফন সম্পর্কে কি তথ্য আপনার কাছে রয়েছে? কখন নাগাদ দাফন করা হতে পারে? মারফি, আসলে সকাল 7টায় এই নাটোরের উত্তরা গণভবন, যেটা দীঘাপতিয়া এলাকায় তার বাবুর নিজ বাসভবন, সেখানেই জানাজা হওয়ার কথা ছিল, কিন্তু পথেই কিন্তু সিরাজগঞ্জ এলাকায় এসে তার অ্যাম্বুলেন্সটি নষ্ট হয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে মরদেহ নিয়ে এইমাত্র কিন্তু দীঘাপতিয়া এলাকায় এসেছেন এবং আমাদের সহকর্মীর মৃত্যুতে এখানে যে স্থানীয়রা যে বিষয়টি বলছেন যে বাবু অত্যন্ত মিশুক প্রকৃতির এবং সুন্দর মনের মানুষ ছিল। এলাকার লোক কিন্তু শোকাহত, সবাই উত্তরা গণভবনের সামনে এসেছেন। এখানেই কিছুক্ষণের মধ্যেই জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে কি এই বাবুকে তার নানা বাড়ি আসলে নাটোরের নলডাঙ্গায় নিয়ে যাওয়া হবে, সেখানে বাবুর দাফন সম্পূর্ণ হবে। আপনি দেখতেই পাচ্ছেন যে লোকজন কিন্তু ইতিমধ্যে জানাজায় দাঁড়িয়ে গিয়েছে। সকাল 7টা থেকেই এলাকার লোকজন, তার শিক্ষকরা, স্কুলের শিক্ষক, তার শুভাকাঙ্ক্ষী, তার বন্ধু বান্ধব এসে কান্নাচারিত কণ্ঠে এখানে তাদের অনুভূতি প্রকাশ করছিলেন। এই অকাল মৃত্যুতে আসলে একটা ছেলে এবং একটা মেয়ে রয়েছে। সেই ছোট ছোট বাচ্চারাও কিন্তু এখানে অশ্রুসিক্ত হয়ে রয়েছেন। তো বাবুর মৃত্যুতে আসলে পুরো পরিবার, যমুনা পরিবার সহ তার এলাকাবাসী সবাই শোকাহত, সবাই তার আত্মার রুহের মাগফিরাত কামনা করছেন। আমরাও যমুনা টেলিভিশনের মাধ্যমে তার আত্মার মাগফিরাত কামনা করছি। মারফি। নাজমুল, আপনাকে ধন্যবাদ।
ভেনেজুয়েলার সাথে উত্তেজনার মধ্যে ক্যারিবিয়ান অঞ্চলে শক্তিমত্তা দেখিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। মঙ্গলবার পানামার সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র। পানামার পুলিশ, বিমান, নৌবাহিনী এবং সীমান্তরক্ষী 25 জনের সাথে অংশ নেয় যুক্তরাষ্ট্রের 25 মেরিন সেনা। মূলত এই মহড়ার মধ্য দিয়ে উষ্ণমণ্ডলীয় জঙ্গলে টিকে থাকার অভিজ্ঞতা অর্জন করতে চাইছে মার্কিন সেনারা। আর মাদক পাচার বিরোধী লড়াইয়ে নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি পানামার লক্ষ্য। ভেনেজুয়েলার সাথে চলমান উত্তেজনার সঙ্গে এই মহড়ার কোনো সম্পর্ক নেই, বরং পানামার সঙ্গে বিদ্যমান সহযোগিতা চুক্তির আওতায় এই পদক্ষেপ, এমন দাবি মার্কিন বাহিনীর। পানামা খাল সুরক্ষার লক্ষ্যে চলতি বছর দেশটির সাথে বেশ কয়েকটি অনুশীলনে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র। পানাম্যাক্স আলফা 2025 এর অংশ এগুলো। প্রতিরক্ষা ও বাণিজ্য বিষয়ে আলোচনায় বসতে দীর্ঘ 4 বছর পর ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুদিনের সংক্ষিপ্ত সফরে চলবে ভারতকে জ্বালানি, মিসাইল সিস্টেম ও ফাইটার জেট রপ্তানি বিষয়ে গুরুত্বপূর্ণ কথোপকথন। ভারতের উপর ফের মার্কিন শুল্ক আরোপের ঝুঁকি ও রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝেই এই দ্বিপাক্ষিক আলোচনার সিদ্ধান্ত দুদেশের। দীর্ঘ 4 বছর পর আবারও ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলোচনায় বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। আগামী বৃহস্পতিবার দুদিনের সংক্ষিপ্ত সফরে নয়াদিল্লি পৌঁছাবেন প্রেসিডেন্ট পুতিন। মূলত দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করতেই রুশ প্রেসিডেন্টের এই সফর। জোরালো সম্ভাবনা রয়েছে একটি প্রতিরক্ষা চুক্তিরও। ভারতকে গুরুত্বপূর্ণ জ্বালানি, মিসাইল সিস্টেম ও ফাইটার জেট সরবরাহ বিষয়ে বিস্তর আলোচনা করতে এ দফায় মুখোমুখি বসবেন পুতিন মোদী। ভারতের অস্ত্র প্রযুক্তির পাশাপাশি অন্যান্য বহু ক্ষেত্রে রাশিয়া দীর্ঘদিন ধরে আমাদের নির্ভরযোগ্য সহযোগী। আমার মনে হয় না ট্রাম্পের শুল্কের হুঁশিয়ারির কাছে বিচলিত হয়ে অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে রাশিয়াকে ফেলে যুক্তরাষ্ট্রকে বেছে নেবে ভারত। তবে দুদেশের সম্পর্কের মাঝে প্রধান বাধা রাশিয়া থেকে তেল আমদানির দায়ে ভারতের উপর আরোপিত মার্কিন শুল্ক। তার সাথে রয়েছে ইউক্রেনের সাথে যুদ্ধে জড়ানোয় রাশিয়ার উপর মার্কিনী ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা। ডোনাল্ড ট্রাম্পের লাগাতার হুঁশিয়ারির পরও রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখে ভারত, যার জেরে গেল অগাস্ট মাসে ভারতের উপর অন্তত 50% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। এত সব টানাপোড়েনের মধ্যেও ভাটা পড়েনি রুশ ভারত দ্বিপাক্ষিক নির্ভরশীলতায়। ফলস্বরূপ শুল্ক ও নিষেধাজ্ঞার বিপত্তি উপেক্ষা করে এ দফায় সফলভাবে দুপক্ষের মাঝে প্রতিরক্ষা ও বাণিজ্য চুক্তির বিষয়টি নিশ্চিত করতে ভারত সফরে আসছেন প্রেসিডেন্ট পুতিন। সম্ভবত SU-57 এর চুক্তিতে রাশিয়ার সাথে সম্মত হতে যাচ্ছে ভারত, কারণ আমাদের প্রতিবেশীদের মধ্যে শুধুমাত্র চীনের কাছে এমন 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট রয়েছে যেগুলো পাকিস্তানের কাছে বিক্রয় করতে পারে দেশটি। এর পাশাপাশি মস্কোর সাথে শ্রমিক আদান প্রদান চুক্তি করতে যাচ্ছে ভারত, যা এই আলোচনার একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ভারতীয় বিমান বাহিনীর অন্যতম শক্তি রাশিয়া নির্মিত অত্যাধুনিক ফাইটার জেট সুখোই 30। ভারতীয় 2 কর্মকর্তার তথ্যের ভিত্তিতে জানা গেছে, এবার ভারতকে নিজেদের সবচেয়ে উন্নত SU-57 ক্রয়ের প্রস্তাব দিতে যাচ্ছে রাশিয়া। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি দিল্লি। 23তম ভারত রাশিয়া দ্বিপাক্ষিক বার্ষিক শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করবেন ভ্লাদিমির পুতিন। রুশ প্রধানের সাথে আরও থাকবেন দেশটির প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান জাইবার ব্যাংকের প্রতিনিধিরা। এছাড়াও রুশ অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠানের পাশাপাশি আলোচনায় আরও থাকবেন নিষেধাজ্ঞাপ্রাপ্ত 2 জ্বালানি সংস্থার প্রধান নির্বাহীরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ট্রাইনেশন নারী ফুটবল সিরিজের খবর। শেষ মুহূর্তের গোলে স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের। অলিখিত ফাইনালে 2-1 গোলের জয়ে টুর্নামেন্টের শিরোপা জিতল আজারবাইজান। দৃষ্টিনন্দন গোলে প্রশংসা কুড়িয়েছেন মারিয়া মান্ডা। হারলেও লড়াকু মনোভাবে দর্শকদের মন জয় করেছেন মনিকা ঋতুপর্ণারা। ইউরোপের কোনো দেশের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ, সেটাও আবার র্যাঙ্কিংয়ে 30 ধাপ এগিয়ে থাকা কোনো দেশের বিপক্ষে। ধারে ভারে শক্তি সামর্থ্যে কোনো কিছুতেই আজারবাইজানের মেয়েদের চেয়ে এগিয়ে নেই বাংলাদেশ, কিন্তু আছে পাগলাটে একদল ফুটবল সমর্থক। ইতিহাস গড়বে বলে তারাই স্বর্ণকোনাদের ছবি এঁকে মাঠে হাজির, গলা ফাটাবেন বলে। 19 মিনিটেই দারুণ খেলতে থাকা বাংলাদেশকে স্তব্ধ করে দিয়ে হেডে নিশানাবাজি করেন আজারবাইজান অধিনায়ক জাফার জাদে। ভিন্ন উদযাপন করার পর গোলটা মাকে উৎসর্গ করে কান্নায় ভেঙে পড়েন তিনি।
বাংলাদেশের মেয়েরা যেন এরপর আরও সতর্ক। উয়েফা সদস্য দেশটির বিপক্ষে লড়াই করেছে চোখে চোখ রেখে। ৩৫ মিনিটে স্বপ্নার কর্নার থেকে ভলিতে মারিয়া মান্ডার অবিশ্বাস্য এক গোল, যেই রেশ মাঠের সবুজ ঘাস হয়ে ছড়িয়ে পড়ল পুরো গ্যালারিতে। একটা ভালো গোল কতটা মোটিভেট করে পুরো দলকে সেটার জলজ্যান্ত প্রমাণ মারিয়া মান্ডার এই গোল। পুরো বাংলাদেশ একটা দল হয়ে রুখে দিল আজারবাইজানের একের পর এক গোলা। পক্ষান্তরে বাংলার জয়িতারা গোল করার চেষ্টাও চালালো দোর্দণ্ড প্রতাপে, কিন্তু আজারবাইজানের উঁচু দেয়াল থমকে দিচ্ছিল বারবার। ৮৪ মিনিটে মানায়া ইসরার প্লেসিং শট রুখতে পারল না বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমা। ২-১ গোলে ম্যাচ হারলেও বুঝিয়ে দিয়ে গেল ঘরের মাঠে বাংলার বাঘিনীদের সামর্থ্য। ফিফা র্যাঙ্কিংয়ে ৩০ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত যেভাবে চোখে চোখ রেখে লড়ল বাংলাদেশের মেয়েরা, তাতে কিছুটা হলেও অনুপ্রেরণা খুঁজতে পারে। এই অনুপ্রেরণা আগামী বছর মার্চে এশিয়া কাপের মূল পর্বে বাংলাদেশের মেয়েদের যদি কিছুটা হলেও সহায়তা করে, তবে সেটাই হবে সবচেয়ে বড় পাওয়া। জাতীয় স্টেডিয়াম থেকে মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।